আমার স্বামী আবির আজ বিকেলে বিদেশ থেকে আসবে। 2 বছর সে প্রবাসী ছিল। শাশুড়িকে সকালে চা দিতে যাওয়ার সময় ঘরের বাইরে থেকে শুনতে পেলাম তিনি তার মেয়েকে বলছেন, জামাইকে বল হাসপাতালে একটা বেড খালি রাখতে। আমি হাসপাতালে ভর্তি হব, অন্তত সপ্তাহখানিক সেখানে থাকবো। আবির আসার পর সেখানেই পাঠিয়ে দিবি। আগুন আর ঘি যেন কাছাকাছি না থাকে। তোর বাপ ওই মেয়েকে পছন্দ করে আবিরের সাথে বিয়ে দিয়েছিল। আবিরের পছন্দ ছিল না। তোর বাপ যেহেতু বেছে নেই, এখন ওই মেয়েকে বিদায় করতেও সময় লাগবে না। পাশে থেকে আমার ননদ বলে উঠল, তোমাকে কেন হাসপাতালে থাকতে হবে? তুমি অনামিকার মামাকে বলে ওকে যেন এসে নিয়ে যায়। ও চলে গেলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। ভাইয়া আসলে নতুন মেয়ে দেখা শুরু করো। এই মেয়েকে আমার পছন্দ না। সব সময় বেশি বোঝে। তোমার ছেলেকে তোমার কাছ থেকে দূরের মানুষ বানিয়ে দেবে, দেখো। তাল মিলিয়ে বলে ওঠেন, সেদিন শুনলাম আবিরকে বলছে এটা লাগবে ওটা লাগবে, এখানে এসে ঘেনেছে না কুদিন। এখানে এসে কোনো কিছুতে হাত লাগাতে দেয় না আমাকে। এই মেয়ে আমার সংসার আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। এত সব আমি কিছুতেই বরদাস্ত করব না। আমার ছেলের কাছে থেকে ওকে আলাদা করেই ছাড়বো। আম্মার কথা শুনে যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আবিরের থেকে আমাকে আলাদা করতে চায়। কি ক্ষতি করেছি আমি তার? কেন এমন করতে চাইছে? রাজ্যর চিন্তা যেন মাথায় এসে ভর করলো। নিজেকে সামলে নিজে দরজায় নক করতেই দুজন চুপ হয়ে গেল। ভেতর থেকে আম্মা জুড়ে বলে উঠলেন, কে? আম্মা, আমি চা নিয়ে এসেছি। ভেতরে আসো। চা নিয়ে ভিতরে যেতেই আমার ননদ রুম থেকে বেরিয়ে এলো। আম্মাকে চা দিয়ে নিজের রুমে চলে আসবো তখনই তিনি আমাকে পেছন থেকে ঢাক দিলেন। আমি কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। আম্মা চায়ে চুমুক দিয়ে কাপটা হাতে রেখেই বললেন, অনেক দিন তো হলো এখানে এসেছো, তোমাকে তো উঠিয়ে নিয়ে আসা হয়নি। আমি তোমার মামাকে ফোন করে বলে দিচ্ছি তোমাকে যেন এসে নিয়ে যায়। আবির আসলে ওকে তোমাদের বাড়ি পাঠিয়ে দেব। ওর সাথে এখানে এসে আবার কয়েকদিন থেকে যেও। অনুষ্ঠান করে তোমাকে নিয়ে আসবো একেবারে, কিন্তু তার জন্য সময় লাগবে একটু। আমি বাধ্য মেয়ের মতো মাথা জাকালাম। আম্মার দুই সময়ে দুই রকম কথা আমার ভেতরে জ্বর তুলেছে। আবিরের সাথে আমার সংসার কি সত্যি ভেঙে যাবে? আমি তো আম্মাকে আমার মায়ের মতো ভালোবেসেছিলাম। ওনাকে দেখতে ইচ্ছে করলেই তো চলে আসতাম। উনি আমার সাথে ভালোভাবেই মিশতো, ভালোবাসতো আমাকে। কিন্তু হঠাৎ এত পরিবর্তন আমাকে যেন 10 তলা ছাদ থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আমি অল্পতে ভেঙে গুড়িয়ে যাওয়ার মেয়ে নই, তবুও নিজের সংসারের কথা চিন্তা করে ভীষণ ভয় লাগছে আজ। আম্মার সাথে কথা শেষ করে নিজের রুমে চলে আসলাম। খুব কান্না পাচ্ছে আমার। আম্মার সাথে কি খোলামেলা কথা বলতে চাওয়া উচিত হবে? মা মারা যাওয়ার পর মামার বাড়িতে মানুষ হয়েছে। মামিও কোনোদিন স্বার্থ ছাড়া ভালো ব্যবহার করেনি। মামা অত্যন্ত ভালো মানুষ। উনি ভালো জন্যই হয়তো ওনার উপর ভরসা করে বিয়েটা করেছিলাম। আমাকে পছন্দ করেছিলেন আমার শ্বশুর বাবা। নিজের ছেলে বিদেশ থাকা সত্ত্বেও ফোনেই সবাইকে সাক্ষী রেখে ভিডিও কলে আমাদের বিয়ে দিয়েছিলেন। রুমে এসে খুব খারাপ লাগছে। কোনো কিছু বুঝতে না পেরে মামাকে কল দিলাম। 2বার রিং হতেই মামা কল রিসিভ করলেন। মামি জুড়ে একটা শ্বাস টেনে বললাম, মামা। মামা হয়তো ব্যস্ত ছিলেন। চারপাশে মানুষজনের উপস্থিতি বোঝা যাচ্ছে। মামাকে ডাকতেই তিনি তড়িঘড়ি করে আমার ডাকে জবাব দিয়ে বলে উঠলেন, কেমন আছিস রে মা? জামাই বাবার কি খবর? কখন আসবে? মামা, আমার শাশুড়ি তোমাকে কল দিবে হয়তো। আজ আসতে বললে তুমি একদম আসবে না কেন? কি হয়েছে? মামা, আমার শাশুড়ি হয়তো আমাকে পছন্দ করছেন না। তোর শাশুড়ি? আমার বিশ্বাস হচ্ছে না অনু। তোর শাশুড়ি তো খুব ভালো মানুষ। তুই কি কিছু করেছিস? ভুল করলে মাফ চেয়ে নে মা। ওনাকে মায়ের মতো ভালোবাসবি, সম্মান করবি। মামা, আমি কিছুই করিনি। এর আগে উনি আমার সাথে খারাপ ব্যবহার করেননি। একটু আগেই আমার শাশুড়ি আর ননদ আমাকে নিয়ে কথা বলছিলেন। আমাকে বাড়িতে পাঠিয়ে দিতে চাইছেন। মামা, আমার শাশুড়ি তোমাকে ফোন দিলে তুমি এসো না। তুই একদম ভয় পাস না মা। মামার সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। আমার ননদ নিশিতা এসে দরজার কাছে দাঁড়িয়ে বলল, আম্মা তোমাকে ডাকছে। এখন? হ্যাঁ। নিশিতা আবিরের ছোট বোন হওয়া সত্ত্বেও আমাকে কখনো বাবি বলে না। আমিও এটা নিয়ে কিছু বলি না।
এই জীবনে যতটুকু সম্মান পেয়েছিলাম এটাই অনেক। তবে সেটা আমার ভাগ্যে টিকবে কি না সেটা নিয়ে সন্দিহান। আমার রুমের দরজার গিয়ে নক করতেই তিনি ভেতরে প্রবেশ অনুমতি দিলেন। ভেতরে ঢুকে দেখতে পেলাম তিনি আগের মতোই বিছানাতে বসে আছেন। আমাকে দেখেই ডেকে বসতে বললেন। নিজেকে কেমন পুতুল পুতুল লাগছে, যে যা বলছে তাই শুনছি। তবুও কি আমার সাথে কেউ ভালো হতে দেবে না? আম্মার সামনে বিছানায় গিয়ে বসলাম। তিনি হাতের বাঁ পাশ থেকে দুইটা শপিং ব্যাগ দিয়ে বললেন, এগুলো তোমার জন্য আনা হয়েছিল, বাড়ি যাওয়ার সময় নিয়ে যেতে ভুলো না। এখানে একটা শাড়ি আর 3টে থ্রি পিস আছে। আম্মা আজই যেতে হবে আমার? মানে উনি তো আজই আসছেন, আর আমি ওনাকে সরাসরি দেখিও নি কখনো। আজ ওই বাড়ি গেলে উনি রাগ করবেন না? সেসব আমি দেখে নেব। তোমার মামা এলে তুমি চলে যেও। আমি আবারও বাধ্য মেয়ের মতো মাথা নাড়লাম। আমি সর্বদা শান্তশিষ্ট মেয়ে। ঝামেলা আমার কোনো খালেই পছন্দ ছিল না। জোর জবস্তিতেও আমি নেই। আমি বিশ্বাস করি যে যেটা আমার জন্য সৃষ্টিকর্তা রেখেছেন সেটা আমারই থাকবে। ভালো কিছু পাওয়ার জন্য চেষ্টা করা যায়, কিন্তু জোর করে ভালোবাসা অন্তত পাওয়া যায় না। যাও, রুমে গিয়ে তোমার ব্যাগ গুছিয়ে নাও। আম্মার কথায় রুম থেকে বাইরে চলে আসলাম। বের হতেই দেখি 5-6 জন লোক বড় বড় ঢালা করে সবজি, মাছ, মাংস নিয়ে এসেছেন। আম্মা বাইরে এসে সবাইকে রান্নাঘর দেখিয়ে দিলেন। আমাকে ছাড়া সবাই এ বাড়িতে কত আনন্দ করবে ভাবতেই বুক ভারী হয়ে আসছে। নিজেই নিজেকে প্রশ্ন করলাম, আমাকে কি ভালোবাসা যায় না? কেন সবাই এত দূর দূর করে আমাকে? নিজের জন্য বরাদ্দকৃত রুম এসেছে। জামা কাপড় সব গুছিয়ে ব্যাগে নিলাম ঠিকই, কিন্তু মামাকে আগে থেকে বলে রাখায় নিশ্চিত ছিলাম মামা আসবে না। সবাইকে দেখাতেই ব্যাগটা গুছিয়ে নিলাম। ব্যাগ গুছিয়ে খাটের পাশে রেখে দিলাম। বাড়িতে কোথায় কি হচ্ছে সেটা দেখতে থাকলাম। রান্নাঘরে সবাই কাজ করছিল, আমিও সেখানেই দাঁড়িয়ে কাজ করা দেখছিলাম। আমাকে কেউ কিছু করতে দিচ্ছে না। কাজের জন্য কয়েকজনকে নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি দেখে যা বুঝলাম, আজকে আমাকে ছাড়া বড়সড় অনুষ্ঠান বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অনুমা, মামার গলা শুনে পিছনে ফিরে তাকাতেই দেখি মামা মিষ্টির প্যাকেট নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। নদীর বাঁধ ভেঙে যাওয়ার মতো কষ্টগুলো যেন সবকিছু ভেঙে চুরে বাহিরে আসতে যাচ্ছে। মামাকে এতবার নিষেধ করার পরও মামা কি আমাকে নিতে এলো? মামা চায় না আমি সংসার করি? চলে এত দূর পর বিদেশ থেকে বাড়িতে আসবে, আর সেই ছেলের বউকে বাড়ি থেকে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়টা কারো কাছে অস্বাভাবিক কেন লাগছে না সেটা কিছুতেই বুঝতে পারছি না। আমার মামাকে এত করে নিষেধ করলাম যে আমাকে নিতে এসো না, তবুও আমার শাশুড়ি একবার বলা মাত্রই তিনি চলে আসলেন। মামা তো কখনো আমার খারাপ চাইতেন না, তাহলে আজ কেন এমন করলেন? মামা কি কোনোভাবে চাইছে না আমি এখানে সংসার করি? আমি দুঃখ ভারাক্রান্ত মনে মামার সামনে আসলাম। মামা তখনও হাসছেন। আমি মামার হাসি মুখ দেখে ভাবছি, এটা কি আসলেই আমার মামা? আমার বিয়ের 2 বছর হলেও এই বাড়িতে খুব একটা আশা হয়নি। নতুন বউ উপাধিটা এখনো বিদ্যমান। মামা হেসে মিষ্টির প্যাকেটটা দিয়ে বললেন, তোর শাশুড়ি কোথায় রে মা? দেখছি না যে। আমি আম্মার ঘর দেখিয়ে দিয়ে বললাম, আম্মার ঘরেই আছে। মামা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, যা মা, রেডি হ, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, দুপুর হয়ে যাচ্ছে। আমার অনেক কাজ পড়ে আছে। মামা, আমি তো ফোন করে তোমাকে এখানে আসতে নিষেধ করলাম, তাও কেন আসলে? আমাকে তুমি ভালোবাসো না? তুমি কিভাবে এখানে আজকে আমাকে নিতে আসতে পারলে গো? এভাবে কেন বলছিস মা? তোর শাশুড়ি এমন করে বলল যে আমি না এসে পারলাম না। উনি চাইছেন তুই আপাতত কিছুদিন আমাদের ওখানে থাক। জামাই এসে তোকে একদিন নিয়ে আসবে। আমি আমার স্বামীকে আজ নিজের চোখে দেখার অধিকার রাখি না? অবশ্যই রাখিস। তোর শাশুড়ি গুরুজন, এ বাড়িতে তার কথাই শেষ কথা। তিনি আশা করছি ভুল কিছু করবেন না। আম্মাকে একদম ভালো লাগছে না আমার। তার মেয়ের স্বামী যদি এতদিন পর বিদেশ থেকে আসতো তাহলে কি মেয়েকে এখানে নিয়ে আসতো? এসব এখন বাদ দে, যা রেডি হয়ে নে, আমি আসছি আবার কাছ থেকে। মামা আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আম্মার রুমে চলে গেলেন। আবিরকে কল দেওয়ারও সুযোগ নেই। এখানে এসে নতুন সিম না নেওয়া পর্যন্ত কোনো যোগাযোগ করা যাবে না। কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে আমার সব কিছু অসহ্য লাগছে। ঠিক করলাম আম্মার সাথে কথা বলবো।
খাবার টেবিলে মিষ্টির প্যাকেট রেখে গুটি গুটি পায়ে আম্মার রুমের দিকে গেলাম। আম্মার মামা সাথে আমার ননদ ভালো আসার জমিয়েছিলেন। আমাকে দেখেই যেন সবার মুখের হাসি ডুবে গেল। আম্মা কঠোরভাবে বললেন, এখনো এদিক সেদিক কি করছো? তোমাকে তো রেডি হতে বলা হয়েছে। মামাও পাশ থেকে বলে উঠলেন, তোকে তো আমি তৈরি হতে বললাম মা, দেরি করিস না, যা মা যা। মামাকে খুব অচেনা লাগছে, সব কিছু কেমন অচেনা লাগছে। কিছুটা বিরসভাবে আম্মাকে বললাম, আম্মা আপনার ছেলে আসার পরই না হয় যাই, উনি আমাকে বাড়িতে রেখে আসবেন। আমি তো ওনাকে কখনো ফোন ছাড়া আর কখনো দেখিনি। আপনারা সবাই এখানে আনন্দ করবেন আর আমি। আমাকে কথা শেষ করতে না দিয়ে আমার ননদ বলে উঠল, শুনো, আমরা কেউ আমার আম্মার মুখের উপর কিছু বলি না, ভাইয়াও বলে না, আর আমিও না। আশা করছি তুমি নিজেকে সংবরণ করবে। নিশিতার এমন কথায় আমার শাশুড়ি তাকে বললেন, নিশিতা যাও, চা এনে তোমার মামাকে দাও। মায়ের আদেশ পেয়ে নিশিতা রুম থেকে বেরিয়ে গেল। আম্মা এবার আমাকে বললেন, 2 বছর ধৈর্য ধরে থেকেছো, আমার ছেলেকে না দেখে বিয়ে করেছো। আমার ছেলে কেমন সেটাও জানতে না, এত কিছু করতে যেহেতু পেরেছো, আজ মামার বাড়িতে যেতে পারবে। এটা এমন কঠিন কোনো কাজ না অনামিকা। আমি এই কথার পরিপ্রেক্ষিতে কি বলবো সেটা ভেবে পাচ্ছি না। হয়তো এরপর আর কিছু বলা হলে আমাকে নোংরা কিছু ঠেক লাগিয়েও দেওয়া হতে পারে। আমি মুখে মৃত্যু হাসি ফুটিয়ে আম্মাকে বললাম, ঠিক আছে আম্মা, আপনারা যেহেতু চাইছেন আমি এখান থেকে চলে যাই, সেহেতু আমি যাচ্ছি। আমার মা ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছে, বাবাও বিয়ে করে আমাকে পর করেছে, মামা মামিও আমাকে বিয়ে দিয়ে পর করে দিয়েছে। আপনারা প্লিজ আমার হয়ে থেকে যাবেন, আমার শুধু একটু ভালোবাসা চাই। আমি তৈরি হয়ে নিচ্ছি। রুমে এসে তৈরি হয়ে নিলাম তাড়াতাড়ি করে। বাড়ির একটা মানুষও যেহেতু চায় না আমি এখানে থাকি, সেখানে যুদ্ধ করে তো আর টিকে থাকা যাবে না। যুদ্ধ করে টিকে গেলেও সময় অতিবাহিত করা কঠিন হবে। একা ভালো থাকা গেলেও অনেকের মাঝে এভাবে এই পরিস্থিতিতে থাকা যায় না। তৈরি হয়ে ব্যাগ টেনে টেনে রুমের বাহিরে নিয়ে আসতেই আম্মার রুম থেকে সবাই বেরিয়ে এলো। রান্নাঘরের ওখান থেকে থাকা মহিলাগুলো কেমন হাসছে, হাসি দেখেই শরীরের মধ্যে কেমন একটা করে উঠছে। আমার হাতে ব্যাগ দেখে মামা এগিয়ে এসে ব্যাগটা নিজের হাতে নিল। আম্মাকে হাসি মুখে বলে বাড়ির বাহিরে গাড়ি ঠিক করতে চলে গেলেন। আমিও সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম। বাড়ি থেকে বের হয়ে আসার সময় বুঝলাম সবাই যেন হাফ ছেড়ে বাঁচল। সবার মুখে জিতে যাওয়ার হাসি লেপ্টে আছে। মামা গাড়ি ঠিক করে দাঁড়িয়ে আছে। গাড়িতে গিয়ে উঠে পুরো বাড়িটা একবার চোখ বুলিয়ে নিলাম। এ বাড়িতে কি আমার আর আশা হবে? গাড়িতে মামার সাথে কথা বলার আর রুচি হলো না। মামা নিজেই একা একা অনর্গল এটা ওটা বলে গেলেন, আমি শুধু মাঝে মাঝে হ্যাঁ হুঁ করলাম। বাড়ির প্রায় কাছাকাছি এসে মামা বলল, শোন মা, নিজের সাথে যাই হয়ে যাক কখনো মন খারাপ করবি না। খারাপ কিছু হলে সেটা ভালো কিছু আছে নাকি সেটা দেখবি। আমি বাহিরের দিকে তাকিয়েই বলে উঠলাম, মামা আজ আমার বাড়ি ছেড়ে আসায় কোনো ভালোটা হবে বলতে পারো? মামা আমার দিকে তাকিয়ে নিঃসম্বরে বললেন, তুই খাচ্ছিস না তো, তোর চোখে পানি? তাহলে হয়তো মন ভেঙেছে। সংসার ভাঙতে কতটুকু দেরি সেটা বুঝতে পারছিস না? আমি তো শুধু মন দিয়ে সংসারটাই করতে চেয়েছিলাম মামা, তোমরা সেটাও করতে দিলে না। আমার স্বামীকে দেখার ভাগ্য আমার বোধহয় আর হলো না। আমি শান্তশিষ্ট মেনে নেওয়ার মেয়ে বলে তোমরা আমাকে এভাবে চুপ করিয়ে দিতে পারলে? একটুও বাঁধলো না তোমাদের? মামরা মেয়েকে কিভাবে এত বাজেভাবে ঠকালে মামা? আমার মা বেঁচে থাকলে হয়তো সব কিছু এত খারাপ হতো না। সবার নাকি কেউ না থাকলেও মা কখনো ছেড়ে যায় না, অথচ আমার মা সবার আগেই আমাকে ছেড়ে গেল। অন্যরা আর থাকবে কেন? মামা আমার কথায় আর কিছু বলল না। তার মনে কি কিছু নাড়া দিল? বুঝতে পারলাম না ঠিক। মামা আমার দিক থেকে চোখ ফিরিয়ে বাহিরে তাকালো। আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস হয়তো আর মামার নেই। চোখের পানি মুছে মামাকে আবার বললাম, নিজের বর দেখার আগেই আমার সংসার ভেঙে গেল, তাই না মামা? মামা এবারও আমার দিকে তাকালেন না। বাহিরে তাকিয়ে বলে উঠলেন, তুই তো সবরকারী, এখন কেন এত ভেঙে পড়ছিস? সংসার নষ্ট হওয়ার আগে জীবন নষ্ট হয়ে গেলে পারতো না মামা? আমার কথায় মামা আবার আতঙ্কে উঠলেন।
আমার দিকে অগ্নিদৃষ্টি ফেলে বললেন, অনু, ধৈর্য রাখতে শিখো, আজে বাজে কথা বলো না। আমার তো সব শেষ মামা, কিসের আশায় আর ধৈর্য ধরবো বলো তো? 2 বছরে বিদেশি স্বামীর সাথে সেরকম সম্পর্ক গড়তে পেরেছিস। কত বিদেশির বউরে দেখি সারাক্ষণ এখানে ওখানে বসে স্বামীর সাথে কথা বলে, স্বামীকে আঙুলের ইশারায় ওঠায় আর বসায়, কিন্তু তোর বেলায়? আবার কত বউরা একটু সেজেগুজে শাড়ি পরে স্বামীর সাথে ভিডিও কলে কথা বলে, কিন্তু তোরে আমি শাড়ি পরা দেখিনি কোনোদিন। শুধু সুন্দর হইলেই হয় না, স্বামীরে আটকে রাখার উপায় জানতে হয়। মেয়েরা তার স্বামীরে অন্যদিকে তাকাতে পর্যন্ত দেয় না, আর তোর স্বামী তোকে শ্বশুর বাড়ি থেকে বাড়িতে পাঠাবে না তো কাকে পাঠাবে? ভাঙা মন নিয়ে শ্বশুর বাড়ি থেকে মামার বাড়ি এসে ঘরে ব্যাগটা রাখতেই মামি কথাগুলো অনবরত বলেই যাচ্ছেন। মামা শুধু পাশে থেকে বলেছেন, শরীফা চুপ করো, এত কথা কইও না তো, নিজের কাজে করো। ব্যাগটা হাতে থেকে নামিয়ে বললাম, মামি, কোনো পুরুষকে জোর করে নিজের করা যায় না। শুধু পুরুষ কেন, কোনো নারীকে জোর করে নিজের করাও অসম্ভব ব্যাপার। সেক্ষেত্রে আমি নিজেই সেই পুরুষের সান্নিধ্য চেয়েছিলাম। নারী যেমন খুব সহজে কোনো পুরুষের হাতে পারে না, তেমনি সে না চাইলে কেউ তাকে নিজের করতে পারে না। আমি তার জন্য অপেক্ষা করব। মামি আমার দিকে কয়েক কদম এগিয়ে এসে বলল, মামার গাড়ে বসে বসে আবার খেতে এসেছিস, এতদিন তো কম জ্বালাসনি মা। আমি তো আপনাদের 1 টাকাও খরচ করিনি মামি, উল্টো আমি টাকা দিয়েছি আপনাদের। আমার মায়ের তো কম ছিল না, বা কমই নেই। আমি কেন কারো ভালো ব্যবহারটুকু পাই না মামি? কি করেছি আমি আপনার? শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে অবহেলা পেয়ে এখানে চলে এসেছি। আমারও এমন দিন এসেছিল যে সময় কথা ছিল আমি আমার স্বামীর কাছে বেশি গুরুত্ব পাবো, তখন সে তোকে নিয়ে পড়ে থেকেছে। মামা ধমকের সুরে মামিকে শাসিয়ে দূরে সরিয়ে নিয়ে যেতে থাকলেন। মামির কথায় যেন বুকে চিনচিন ব্যথা শুরু হলো। মামির মন বিষিয়ে যাওয়ার কারণ আমার প্রতি মামার ভালোবাসা। এতিমদের হয়তো আসলেই ভালোবাসা পাওয়ার অধিকার নেই। সৎ মায়ের অবহেলা দেখে মামা এই বাড়িতে নিয়ে এসেছিলেন। আমার এখানে আসার কারণে মামি এতগুলো বছর মামাকে সহ্য করেছে। আমাকে চুপ দেখে মামি আবার বলে উঠলেন, ভেবেছিলাম এবার বুঝি এসবের ফাট শুকিয়ে শান্তিতে থাকবো না, আবার এসে হাজির। মামির কথার উত্তরে আসলে আমার আর কিছুই বলার নেই, শুধু মনে মনে সৃষ্টিকর্তাকে বললাম, আল্লাহ, আমার মাকে তো নিয়েছো, এবার কথা আর কষ্ট সহ্য করার হিম্মত নিও না দয়া করে। এটাও যদি হারাই তাহলে নিজের মনটাকে আমি আর বাঁচিয়ে রাখতে পারবো না। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমটায় চলে গেলাম। দরজা খুলেই দেখলাম আমিও বাড়িতে যাওয়ার সময় যেভাবে রেখে গেছিলাম ঠিক ওভাবেই আছে। আমার রুমে কারো আসার প্রয়োজন পড়েনি। আমি থাকতেও কখনো কারো প্রয়োজন পড়তো না। রুমটা পরিষ্কার করার কাজে লেগে পড়লাম। সব কাজ শেষ করতে করতে প্রায় বিকেল হয়ে গেলে গোসল সেরে বিছানায় গা এলিয়ে দিলাম। ফোনটা হাতে নিতেই অচেনা নম্বর থেকে 2বার কল এসেছিল। ব্যালেন্স চেক করে দেখলাম সেখানে মিস কল দেওয়ার টাকাও নেই। বিকাশ থেকে রিচার্জ করে নাম্বারটায় কল ব্যাক করলাম। রিং হতেই ওপাশ থেকে কল রিসিভ করলো। ফোন রিসিভ হতেই সালাম দিলাম। ওপাশ থেকে বরাট পুরুষালী গলায় কেউ বলে উঠল, আপনি অনামিকা বলছেন? জি বলছি। আপনি কে? আমি কুরিয়ার থেকে বলছি। আপনার নামে একটা পার্সেল আছে। বড়সড় একটা পার্সেল, ভেতরে কি আছে সেটা বলতে পারছি না, এসে ওটা নিয়ে যাবেন। আমার নামে পার্সেল, তাও আবার বড়সড়? বিষয়টা আমাকে উদ্গ্রীব করে তুলল। কে পাঠালো আমাকে পার্সেলটা? নিজের প্রশ্নগুলো ধমিয়ে বলে উঠলাম, কোথায় থেকে এসেছে ওটা? কে পাঠিয়েছে? প্রেরকের নাম লেখা আছে। ইংরেজিতে কোনো পেজের নাম লেখা হয়তো। মানুষের নাম নাই বাপু, তাড়াতাড়ি নিয়ে যাও, সব দেখতে পাবা। ঠিক আছে। লোকটা ওপাশ থেকে কলটা কেটে দিতেই যেন চিন্তাটা বেড়ে গেল। ফোনটা রাখতেই দেখি মামি দরজার পাশে দাঁড়িয়ে। ওনার মুখটা দেখেই আমার মুখটা মলিন হয়ে গেল। এই মানুষটাকে আমি না চাওয়া সত্ত্বেও কষ্টে রেখেছি। আমি কারো ওপর জুলুম করছি। আমাকে কিছু না বলতে দেখে মামি বলে উঠলেন, বিকেল হয়ে গেছে, কটা খেয়ে উদ্ধার করলেও তো করতে পারেন। আপনার মামা এসে আবার আমার ওপর চড়াও হবে। বাড়ির সব দুষ্ট সবসময় আমারই হয়। মামির দিকে তাকিয়ে মিথ্য হাসির চেষ্টা করলে বললাম, আমাকে ভালোবাসা যায় না তাই না মামি? ভালোবাসা গেলে কি আর আমার মা আমাকে ছেড়ে চলে যেত?
চিন্তা করবেন না, আমি না চাওয়া সত্ত্বেও যে আপনার কষ্টের কারণ হয়েছি না, এই কষ্ট আমি আর আপনাকে রাখবো না। আমি আমার জন্য একটা আলাদা বাড়ি করব, আমার একটা জীবন একাই পার করব। আমি চাই না আমার জন্য কেউ অসুখী হোক। আর কয়েকটা দিন একটু সহ্য করে নিন মামি। কথাটা তো আবেগে বলে দিলাম। আমার কি আসলেই এই মানুষগুলোকে ছেড়ে থাকতে হবে? নিজের ওপর নিজেরই মায়া হচ্ছে। এই মানুষটার ভালোবাসা পেতে শাড়ির আঁচল ধরে পিছন পিছন ঘুরতাম, কখনো আদর করে খুলে নিত, আবার কখনো চুকেও দেখতো না। আমার কথায় মামির মুখটা যেন আর একটু কালো হয়ে গেল। আমার কথায় দমে গেলেন উনি। কি জানি আমার দিকে চোখ রেখেই বললেন, পরে গিয়ে উদ্ধার করবেন, আপাতত খেয়ে নেন, বিকেল হয়ে গেছে। বিছানা থেকে উঠে আলমারি থেকে বোরকাটা বের করতে করতে বললাম, আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। কুরিয়ার থেকে কল এসেছিল, আমার নামে নাকি কিছু একটা এসেছে। ওগুলো আনার সময় রেস্টুরেন্ট থেকে খেয়ে আসব। আপনি বাড়িতে এসেছেন জন্য আপনার মামা গরুর মাংস আর খিচুড়ি রান্না করতে বলেছিল। খুব কষ্ট হয়েছে রান্না করতে। এগুলো খেয়ে যেখানে যাওয়া সেখানে যান, না খেয়ে এক পাও বাইরে যেতে পারবেন না। যখন সেটা ইচ্ছে সেটা করতে পারবেন না এই বাড়িতে থেকে। মামির কথায় বেশ অধিকারবোধ বুঝতে পারলাম। এই মহিলাকে আমি 20 বছরেও চিনে উঠতে পারলাম না। কেমন মানুষ উনি, কেন এক এক সময় এক এক আচরণ করেন। বুরকাটা বিছানার উপর রেখে বললাম, ভালো তো বাসেন না, শত্রু পাবেন। সেই মেয়ের খাওয়া বা না খাওয়া নিয়ে এত চিন্তা কেন আপনার? এত ভাবতে হবে না আমাকে নিয়ে। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। মামি আর কোনো কথা না বলে দ্রুত পায়ে আমার হাত ধরে খাবার টেবিলে নিয়ে আসলেন। চেয়ার টেনে নিজের ঠেলে বসিয়ে দিলেন। নিজেই একা একা খাবার প্লেটে দিয়ে বকবক করতে থাকলেন। আমি ওনার দিকে এক পলকে চেয়ে রইলাম। এই মানুষটা আমাকে অনাদর করলেও হয়তো একটু হলেও এই এতিম মেয়েটার মায়ায় জড়িয়েছে। নইলে শত্রুকে কে হাত ধরে টেনে এনে খাবার খেতে দেয়? এই মানুষটা কি জানে তাকে আমি আমার মায়ের আসনে বসিয়ে রেখেছি? আমার পালক মা। কুরিয়ার থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা। শুধু বড়সড় একটা পার্সেল না, একটা টেলিব্যাগ নিয়ে আসতে হয়েছে। ওখান থেকে রিক্সায় বাড়ির সামনে নিয়ে আসতে হয়েছে। রিক্সাওয়ালা নিজেই টেলিব্যাগ আমার রুম পর্যন্ত দিয়ে গিয়েছে। বাড়া মিঠিয়ে রুমে এসে বুরখা খুলে ফ্রেশ হয়ে নেই। ওয়াশরুম থেকে দেখি মামি এসে বিছানায় এসে বসেছেন। আমার রুমে মামিকে দেখে কৌতুকের সুরেই বললাম, কি মামি, আমার মায়ায় কি বেশি ঠানছে? চোখে হারাচ্ছেন আমাকে? মামি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে বললেন, টেলিব্যাগের ভেতর কি আছে? এটা এসেছে? হ্যাঁ। কি আছে এতে? মনে হচ্ছে যেন বিয়ের কনের জন্য বিয়ের জিনিসপত্র পাঠিয়েছে। বিয়ের জিনিস? আমার তো মনে হচ্ছে কারোর লাশ কয়েক টুকরো করে আমাকে পাঠানো হয়েছে নাকি। মামি আমার দিকে বিরক্ত মুখে চেয়ে বললেন, ও বাড়ি থেকে কল দিয়েছিল, আবির কথা বলেছে। আমার তো মনে হয় আমার সংসার ভেঙেছে। আবার কল দেবে সেটা সরাসরি জানিয়ে দিতে। সামনে টেলিব্যাগটা নিয়ে বসে আছি। এটা নক করে পাঠানো হয়েছে আর সেটাও পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে, তাছাড়া খুলবে না। বসে বসে ভাবছি লকটা খুলবো কিভাবে। যে এসব পাঠিয়েছে তার কোনোভাবে পাসওয়ার্ড জানিয়ে দেওয়া উচিত ছিল। কয়েকবার চেষ্টা করেও যখন আনলক করতে পারলাম না তখন অভাবেই রেখে দিলাম। মামির লেগেজটা নিজের দিকে এগিয়ে নিতে চেষ্টা করেছে, কিন্তু শেষমেশ তিনিও ব্যর্থ হলেন। পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন। আনলক করতে না পেরে মামি ক্ষণকাল চুপ থেকে বললেন, কি আছে এর ভেতরে বলতো? হতে পারে এর ভেতরে কয়েক খণ্ড করা লাশ আছে। আজে বাজে কথা বলবি না। আমার এখানে থাকতে আপনার বিরক্ত লাগছে না মামি? আমাকে তো আপনারা সহ্য হয় না। মামি আমার কথায় কোনো জবাব না দিয়ে বিছানা ছেড়ে উঠে চলে যেতে চাইলে আমি খপ করে অত্যাচারী শাশুড়ির মতো হাত ধরে ফেললাম। মামির মুখটা কেমন মলিন হয়ে গেছে এতক্ষণে। মামিকে টেনে বিছানায় বসিয়ে হাত ধরেই বললাম, আমাকে দেখতে না পারার মিথ্যা অভিনয়টা আপনি কেন করেন মামি? আপনার অভিনয় ঠিকঠাক হয় না। আপনার এই কঠোর আচরণেই অধিকার বোধ দেখিয়ে ফেলেন, যেটা ভালোবাসা থেকে আসে। মামি আমার কোনো কথার জবাব দিল না, শুধু ছোটো করে বলল, ছেলে হয়ে জন্মালি না কেন? ছেলে হলে অত্যন্ত আজীবন রেখে দিতে পারতাম। পেলে পুষে এত বড় করে অন্যের হাতে দিতে হতো না। কার মুখে কি শুনছি আমি? মামি আর কিছু বলছে না।
ইচ্ছেতে কিংবা ভুল করে কথাখানা বলে ভুল করে ফেলেছে মনে হচ্ছে, হয়তো তার। আমি আবার বলে উঠলাম, মেয়ে হয়ে জন্মেছি, এত বছর জ্বালিয়েছি, আর জ্বালাতন সহ্য করতে হবে না। সুন্দর না? আপনারা তো খুশি হওয়ার কথা মামি। ছেলে হলে নিজে তো জ্বালাইতাম, সাথে বিয়ে করে বউ বাচ্চা সহ জ্বালাতাম। এখন তো আরো বড় শত্রু হয়ে যেতাম। মামি এবার রাগী গলায় সক্কার দিয়ে বললেন, মুখ দিয়ে কি মিষ্টি কথা বেরোয় না? অন্যর কথা তো ভালো মেয়ের মতো মুখ বুঝে সহ্য করিস, আর আমার সাথে কেমন আচরণ করিস দেখ, নিজেই দেখ। তুই আমার শত্রু হবি না তো কে হবে? ছেলে হলেই এরকম করে পিছনে লাগতে আসতি না। কেউ কেউ সম্মানের মানুষ, যাদের কথা মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না। কেউ কেউ ভালোবাসার মানুষ, যাদের সামনে মুখে লাগাম দিতে ইচ্ছে করে না। আমার কথায় মামির মুখে হাসি ফুটে ওঠে। এই প্রথমবারের মতো এই মানুষটার মুখে এত সুন্দর স্নিগ্ধ হাসি দেখতে পেলাম। এই যাবৎ তার কঠোর ব্যবহারের আমি অভ্যস্ত ছিলাম। মানুষটা আমাকে ভালোবাসতো, সেটা টের পেতাম, কিন্তু কখনো ধরা দিত না। মামির দিকে এগিয়ে বসে বললাম, মিসেস শরীফা, আপনার হাসি সুন্দর। এই হাসি দিয়েই কি আমার মামাকে বশ করে রেখেছিলেন? তুই এত কষ্টেও মজা করতে পারিস কিভাবে অনু? মামির সাথে এসব নিয়ে কথা বলার সাহস হলো না আমার। কষ্টকে পাত্তা দিলে সে আরও বড় আকার ধারণ করবে। যতটুকু সম্ভব নিজেকে ভালো রাখার চেষ্টা করে যাওয়া। কারো কপালে সংসারের সুখ নাই থাকতে পারে, অন্য ভালো কিছু তো থাকবে। সৃষ্টিকর্তা আগে থেকেই সবকিছু ঠিক করে রেখেছেন, শুধু আমাদের মেনে নিতে হবে। কি হলো, চুপ করে আছিস কেন? মামির কথায় ফিরে তাকালাম। বিছানা ছেড়ে উঠে নিজেই বললাম, এসব নিয়ে কথা বলতে একদম ভালো লাগছে না মামি। বাহিরে থেকে আসছি, ঘরে ভালো লাগছে না। মামিকে রেখেই বাহিরে চলে আসলাম। চারপাশ অন্ধকার হতে শুরু করেছে, বেশ খানিকটা হয়েও গেছে। বাড়ির সামনেই সুপারি গাছ কেটে বসার জায়গা বানানো হয়েছে, সেখানে গিয়ে পা ঝুলিয়ে বসলাম। কিছু দূরেই মেইন রোড। কিছুক্ষণ পরপরই ডাক ছেড়ে কেমন হর্ন বাজিয়ে ট্রাক আর বাস যাচ্ছে, সেগুলোতে আনমনে দেখছিলাম। হঠাৎ পাশে মামি এসে বসলো, সেটা বুঝতে পারলাম। বাড়িতে মামি ছাড়া কেউ ছিল না। মামা রাতে বাড়ি ফিরবে মামি ভেবে আর না তাকিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, কেমন আছিস অনু? গলা শুনেই যেন ছিটকে পড়লাম আমি। অন্ধকারে মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। বসা থেকে সোজা হয়ে দাঁড়িয়ে আছি আমি, গলা শুকিয়ে খাট হয়ে গেছে। মনে হচ্ছে কাঁপা কাঁপা গলায় বললাম, কে কে আপনি? আমার কথার সাথে সাথে ওই পুরুষ বসা থেকে উঠে দাঁড়ালো। লম্বা আর বিশাল দেহী মানুষটা আমার দিকে এগিয়ে আসতে লাগলে আমি বাড়ির দিকে পিছিয়ে যেতে থাকলাম। বাড়ির দিকে দৌড় দেব এমন সময় সে বলে উঠল, প্লিজ দাঁড়িয়ে যাও নু। আমার পা যেন এবার রীতিমতো কাঁপাকাঁপি শুরু করেছে। নিজেকে সামলে নিতে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম। পুনরায় স্বপ্ন ছুড়লাম, কে আপনি? রাতের বেলা এখানে কি করছেন? লোকটা সোজাসাপটা জবাব দিল, আমি রিহেম। রিহেম? কে রিহেম? তোর ভাই। আমার ভাই? আমার কোনো ভাই নেই। তুই মানিস আর না মানিস, আমাদের দুজনের শরীরে তো একই রক্ত বইছে। আমার মায়ের একটাই সন্তান, আর সেটা হচ্ছি আমি। তোর বাবার তো একটা সন্তান না? আমার কোনো বাবা নেই। বাবা ছাড়া কেউ পৃথিবীতে আসতে পারে না। আমার বাবা অনেক আগেই মারা গেছে। আমি যখন এ বাড়িতে আসি তখনই মায়ের সাথে বাবাকে খবর দিয়ে এসেছি। আর আমি হয়তো আপনার চেয়ে বয়সে বড় হব, তাই আপনি করে বললে খুশি হব। আপনার সাথে তুই করে বলার মতো সম্পর্ক নেই আমার, পারবো না আমি। তুই চাইলে আমি তোকে আপা বলতে পারি, কিন্তু আপনি কখনই বলবো না। আমার আশেপাশে যেন আপনাকে কোনোদিন আর না দেখি। আমার মামা মামি যদি জানতে পারে আপনি এখানে এসেছেন, তাহলে আমাকে আস্ত রাখবে না। হঠাৎ মামির গলা শুনতে পেয়ে সামনে দাঁড়ানো মানুষটা বলে উঠল, আপা, আব্বা অসুস্থ, তোকে দেখতে চেয়েছে, তাই আমি আজ এখানে এসেছি। আমার কোনো বাবা নেই, আপনি আসতে পারেন। আমি নিজেই আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সেখান থেকে চলে আসলাম। আমার বাবার পরিচয়ের মানুষটার কথা আমি কখনো কানে নিতেই চাই না। ওই মানুষটা আমার একটা সুন্দর জীবন শেষ করে দিয়েছে নিজের হাতে। আমি ভেতরে প্রবেশ করার পরও বাহিরের মানুষটা সেখানেই দাঁড়িয়েছিল। এটা আমার মায়ের গুণধর স্বামীর ছেলে, আমার ভাই নয়। আমার তো কেউই নেই পরিচয় দেওয়ার মতো বাড়ির মধ্যে। আমাকে দেখতে পেয়ে মামি দরজার সামনে থেকেই চিৎকার দিয়ে বলে উঠলেন, ঘরে আয়, তোর ওই চাবি আমি খুলে ফেলেছি। এক প্রকার দৌড়ে ঘরে এসে দেখি
মামি সত্যি সত্যি ওটা আনলক করেছে। তাড়াতাড়ি সেদিকে এগিয়ে দেখলাম আমি মামি থালাটা আনলক করতে পারলেও ব্যাগের চেইনটা এখনো খুলেনি। আমাকে এগিয়ে আসতে দেখে মামি মুখে হাসি লেপটে বললেন, পাসওয়ার্ড 4টা 1 দেওয়া। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে জানলেন? হঠাৎ করে দিয়েছি। আর খুলে গেল। জলদি দেখ ভেতরে কি আছে। আমার চেয়ে আপনিই দেখছি বেশি এক্সাইটেড মামি। কথা না বলে তাড়াতাড়ি খুলে দেখ। আমি আর দেরি না করে ব্যাগটার চেইন খুলে ফেললাম। ওপরের অংশটা সরিয়ে দিতেই আমি অবাক। মামি আবারও হাসতে হাসতে বলে উঠল, দেখছিস, আমি বলেছিলাম না যে বিয়ের শপিং হয়তো। কিন্তু এসব কে দিবে মামি? জামাই হয়তো দিয়েছে। উনি দিলে এখানে আজকেই কিভাবে দিবেন এগুলা? আমার মনে হচ্ছে এটা অন্য কারো কাজ, অন্য কেউ। কে দিবে এত টাকার জিনিস? 2-3 দিনের মধ্যে তোমার ডিভোর্সের কাগজ চলে আসবে। সিগনেচারটা করে দিও। তোমার কেবিনে যে টাকা দেওয়ার কথা ছিল সেটা আবির পাঠিয়ে দেবে। প্রথম পর্ব এখানেই শেষ করলাম। কমেন্টে মতামত জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।